আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন এক প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি যা শোনার পর আপনি হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় ব্যাংকিং খাতকে। কিন্তু সেই মেরুদণ্ড আজ কিভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিভাবে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আমি তার প্রতিটি পরত উন্মোচন করব। ভিডিওটি দেখলে আপনারা নির্বাচন করতে পারবেন কোন ব্যাংকগুলি ভালো আর কোনগুলি খারাপ অবস্থানে রয়েছে। সেই অনুযায়ী আপনার পছন্দের ব্যাংকটিতে টাকা জমাতে পারবেন। ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করতে পারেননি। তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার এবং আপনার পরিবারের জমানো টাকার নিরাপত্তার প্রশ্ন। বন্ধুরা, প্রথমেই নজর দেওয়া যাক সাম্প্রতিক কিছু তথ্যের দিকে। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা যেন এক মুদ্রার দুই পিঠ। চলতি বছরের প্রথম 3 মাসের অর্থাৎ জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন আমাদের সামনে এক চরম বৈষম্যের চিত্র তুলে ধরেছে। একপাশে আছে ব্র্যাক ব্যাংকের মতো প্রতিষ্ঠান যারা সহযোগী কোম্পানিসহ 577 কোটি টাকা নেট মুনাফা করেছে। অন্যদিকে দেশের সবচেয়ে বড় এবং এক সময়ের সবচেয়ে আস্থার জায়গা ইসলামী ব্যাংক বাংলাদেশ বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। মাত্র 3 মাসেই তাদের লোকসান হয়েছে 288 কোটি টাকা। এই চিত্র শুধু এই দুটি ব্যাংকের নয়, এটি পুরো ব্যাংকিং খাতের এক ভয়াবহ সংকেত। ব্র্যাক ব্যাংকের ইপিএস বা শেয়ার প্রতি আয় যেখানে 2 টাকা 90 পয়সায় পৌঁছেছে, সেখানে ইসলামী ব্যাংকের লোকসানের প্রধান কারণ হিসাবে বলা হচ্ছে খেলাপি বিনিয়োগ বা ব্যাড লোন বেড়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হল, ইসলামী ব্যাংকের মতো লাভজনক ব্যাংক কেন হঠাৎ লোকসানে পড়ল? এর উত্তর লুকিয়ে রয়েছে ব্যাংকিং খাতের ভেতরের লুটপাটের মহোৎসবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 31টি ব্যাংকের মধ্যে 24টির তথ্য এখন আমাদের হাতে। এর মধ্যে 20টি ব্যাংক মুনাফা করলেও 4টি ব্যাংকের লোকসান আকাশচুম্বী। ন্যাশনাল ব্যাংক একাই লোকসান করেছে 1133 কোটি টাকা, আইএফআইসি 861 কোটি এবং এবি ব্যাংক 826 কোটি টাকা লোকসান করেছে। চিন্তা করে দেখুন, এই 4টি ব্যাংকের মোট লোকসান 3108 কোটি টাকা ছাড়িয়ে গেছে। অথচ গত বছরের এই সময়ে লোকসান ছিল মাত্র 977 কোটি টাকা। এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে কয়েক গুণ। এখন কথা বলা যাক এই সংকটের আসল কারণ নিয়ে। প্রখ্যাত অর্থনীতিবিদ এম কবির হাসানের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ব্যাংকিং খাতের এই রক্তক্ষরণ কোনো কারিগরি সমস্যা নয়, এর মূল শিকড় হচ্ছে নৈতিকতা ও সুশাসনের চরম বিপর্যয়। যখন কোনো দেশের ব্যাংকিং খাত রক্তাক্ত হয়, তখন নীতি নির্ধারকরা হয়তো কিছু নিয়ম কানুনের কথা বলেন, কিন্তু আসল সমস্যা হল রাজনৈতিক পচন। অনাদায়ী ঋণের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। 2024-এর শেষ নাগাদ অনাদায়ী ঋণের হার দাঁড়িয়েছে 20.2%, আর এর সিংহভাগই রয়েছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলিতে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতির মাধ্যমে যে পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে তা দিয়ে অন্তত 24টি পদ্মা সেতু অথবা 14টি ঢাকা মেট্রো রেল নির্মাণ করা সম্ভব ছিল। ভাবুন একবার, লুটপাটের মাত্রা কতটা ভয়াবহ হলে এমন তুলনা করা যায়। এক গবেষণায় দেখা গেছে ব্যাংক খাতের 75% বিশেষজ্ঞ মনে করেন রাজনৈতিক চাপেই সবচেয়ে বেশি খারাপ ঋণ অনুমোদিত হয়েছে এবং বারবার পুনর্তপশীল করা হয়েছে। পচনটা আসলে শুরু হয়েছে ওপর থেকে। 2009 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিকভাবে প্রভাবশালী শিল্পগোষ্ঠীগুলো ব্যাংকগুলোকে তাদের ব্যক্তিগত পকেটে পরিণত করেছিল। এর সবচেয়ে বড় উদাহরণ হল বেক্সিমকো গ্রুপ। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ উপদেষ্টার এই প্রতিষ্ঠানটি জনতা ব্যাংক একাই থেকে নিয়েছে প্রায় 25,000 কোটি টাকা। এটি ব্যাংকটির মোট মূলধনের 950%। এর মধ্যে 19,000 কোটি টাকাই এখন খেলাপি। একটি ব্যাংকের সব টাকাই যদি একটি পরিবার বা গোষ্ঠী নিয়ে যায়, তবে সাধারণ মানুষ টাকা পাবে কোথায়? বন্ধুরা, আরও ভয়াবহ তথ্য হল ইসলামী ব্যাংকগুলির দখলদারিত্ব। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশের 82% শেয়ার দখল করে প্রায় 74,900 কোটি টাকা ঋণ বের করে নিয়েছে। এটি ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক। শুধু তাই নয়, 2017 থেকে 2024-এর মধ্যে এই গ্রুপটি 6টি ব্যাংক থেকে মোট 95,331 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এটি শুধু দুর্বল ব্যবস্থাপনা নয়, এটি একটি সুসংগঠিত ডাকাতি। যে শরিয়া বোর্ডগুলো এই ব্যাংকগুলোর রক্ষক হওয়ার কথা ছিল, তাদের হয় টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, নয়তোবা কোণাছাড়ি করে রাখা হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হল দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই লুটপাটের সময় নীরব দর্শক ছিল। এমনকি অভিযোগ আছে পরপর কয়েকজন গভর্নর পছন্দের লোকজনকে সুবিধা দিতে আইন শিথিল করেছেন, সুদের হার বেঁধে দিয়েছেন এবং পরিদর্শনের নামে অনিয়ম আড়াল করেছেন। একজন সাবেক গভর্নর তো রিজার্ভ চুরি মামলায় নিজেই অভিযুক্ত। যখন রক্ষকই ভক্ষক হয়, তখন সাধারণ গ্রাহকের যাওয়ার কোনো জায়গা থাকে না।
বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা তাতে অনেক ব্যাংকই এখন জম্বি ব্যাংকে পরিণত হয়েছে, অর্থাৎ তারা ভেতরে ভেতরে মৃত কিন্তু বাইরে থেকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক বা ব্র্যাক ব্যাংকের মতো কিছু ব্যাংক এখনও সুশাসন মেনে ভালো করার চেষ্টা করছে। ডাচ বাংলা ব্যাংকের মুনাফায় বৃদ্ধি হয়েছে 193%-এরও বেশি, সিটি ব্যাংকের 159%। কিন্তু হাতে গোনা কয়েকটি ব্যাংকের সাফল্য দিয়ে পুরো খাতের ধস আড়াল করা সম্ভব নয়। এই বিপর্যয় থেকে বাঁচার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন ছাড়া ব্যাংকিং খাত ঠিক করা অসম্ভব। প্রথমত, ব্যাংক পরিচালকদের জন্য 2% মালিকানার শর্ত বাতিল করতে হবে, যা বর্তমানে পরিবারতন্ত্রের মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংককে প্রকৃত স্বায়ত্তশাসন দিতে হবে, যাতে কোনো রাজনৈতিক নেতা ব্যাংক কর্মচারীদের ওপর খবরদারি করতে না পারে। এবং তৃতীয়ত, ইসলামী ব্যাংকগুলির জন্য প্রকৃত স্বাধীন শারিয়া বোর্ড গঠন করতে হবে। এখন আসা যাক সেই বিশেষ তথ্যে, যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন ব্যাংক লোকসান দিলে শুধু ব্যাংকের ক্ষতি হয়, কিন্তু আসল সত্য হল, যখন কোনো ব্যাংক হাজার কোটি টাকা লোকসান দেয় তখন সেই টাকা আপনার পকেট থেকেই যায়। ব্যাংক যখন দেউলিয়া হওয়ার উপক্রম হয় তখন সরকার সেই ব্যাংককে বাঁচাতে আপনার ট্যাক্সের টাকা দিয়ে বেল আউট করে। তার মানে লুটেরা টাকা নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে, আর সেই ঘাটতি পূরণ করতে হচ্ছে আপনাকে। আরেকটি গোপন তথ্য হল, বর্তমানে অনেক ব্যাংক তাদের ব্যালেন্স শিটে যে মুনাফা দেখাচ্ছে তার বড় অংশই আসছে অনার্জিত আয় থেকে। অর্থাৎ ঋণ গ্রাহক টাকা দেয়নি, কিন্তু ব্যাংক কাগজে কলমে সেই সুদকে আয় হিসাবে দেখাচ্ছে। এর মানে হলো ভেতরে গর্ত দিন দিন বড় হচ্ছে, যা যে কোনো সময় ধসে পড়তে পারে। পরিশেষে একটি কথাই বলবো, অন্ধের মতো কোনো ব্যাংকের উপর আস্থা রাখবেন না। আপনার কষ্ট অর্জিত টাকা কোথায় রাখছেন তা নিয়ে সচেতন হন। যে ব্যাংকগুলো সুশাসন মেনে চলছে তাদের পারফরমেন্স দেখুন। মনে রাখবেন, ব্যাংকিং খাতের এই লুটপাট শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি আমাদের জাতীয় সংকট। আজকের এই ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় তাহলে এখনই সবার সাথে শেয়ার করুন। মানুষের সচেতনতাই পারে এই লুটপাট রুখতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আন্দোলনের পাশে থাকুন। ব্যাংকিং খাতের পরবর্তী বড় আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।